السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা দুনিয়াতে আলোচিত একটি সামিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। G7 সামিট 2021 অনুষ্ঠিত হয়েছে 11 থেকে 13 জুন। 3 দিন ব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে এবং দুনিয়ার অনেকগুলো বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছে। অল্প কিছু রাষ্ট্রের শক্তিমান রাষ্ট্রের তত্ত্বাবধানে গোটা দুনিয়ার এজেন্ডা সমূহ পরিচালিত হবে। এটি হচ্ছে এই সামিটের মূল থিম। G7 এর মূল পরিচয় ছিল একসময় G6, জার্মানি, ফ্রান্স, জাপান, ইউকে, ইতালি এবং আমেরিকা, এই 6টি দেশ ছিল এর সদস্য। এবং 1976 সালে যখন কানাডাকে এখানে যুক্ত করা হয় তখন এর নাম হয় G7। IMF র্যাঙ্কিং এ পৃথিবীর সেরা 60টি দেশ, সেরা উন্নত অর্থনীতির 60টি দেশ বলা হয় এদেরকে। তাদের একটি সমিতি, রাষ্ট্রকেন্দ্রিক এই সমিতির নাম গ্রুপ অফ 7। যদিও 1997 সালে রাশিয়াকে যুক্ত করার পর এই গ্রুপটার নাম হয়েছিল গ্রুপ অফ 8, G8। 2014 সালে তারা অনেক হিসাব কিতাব করে অত্যন্ত অপমানজনক ভাবে রাশিয়াকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে এবং রাশিয়াকে এখানে অন্তর্ভুক্ত না করেই তারা সামিট শুরু করে। পরবর্তীতে 2017 সালে রাশিয়া নিজেকে স্থায়ীভাবে G8 থেকে সরিয়ে নেয়, ফলে এই G8 এর নাম আবার G7 এ রূপান্তরিত হয়। এবং আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের এক ধরনের সিন্ডিকেটেড যে সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের পরিচালনা পদ্ধতি, এর বাইরে রাশিয়ার ভিন্ন এজেন্ডা থাকার কারণে রাশিয়াকে তারা কৌশলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং রাশিয়া নিজেকে সরিয়ে নেয়। এবার আমরা দেখছি যে 47th সামিট, 47তম সামিট অনুষ্ঠিত হয়েছে ইউকের কার্বিস বে, এটি কর্নওয়ালে অবস্থিত এবং সেখানে বলা হচ্ছে যে লিডিং ডেমোক্রেসির যে দেশগুলো, সেই দেশগুলোকে তারা একত্রিত করতে চায়, সংঘবদ্ধ করতে চায় এবং সেজন্য কয়েকটি দেশকে এবার তারা দাওয়াত দিয়েছে। 1981 সাল থেকে সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট দাওয়াত পেয়ে আসছেন। 2010 থেকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি দাওয়াত পেয়ে আসছেন। এবার বেশ কয়েকটি দেশকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং এর মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা আর ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে ইন্ডিয়া। এবং তাদেরকেও তারা গণতন্ত্রের বড় দেশ মনে করে এবং তাদেরকে সংঘবদ্ধ করে পৃথিবীতে তারা শান্তি প্রতিষ্ঠার কথা বলছে। এর মূল যে পয়েন্ট উঠে এসছে সেটা হচ্ছে চীন যেভাবে পৃথিবীতে চীনে যেভাবে উত্থান হচ্ছে, চীন যেভাবে শক্তি অর্জন করছে, চীন যেভাবে সামরিক অর্থনৈতিক শক্তি অর্জন করছে এবং চীনের যে শাসন পদ্ধতি যেহেতু গণতন্ত্রের বাইরে এবং বিপরীতে অবস্থান করছে, সব মিলিয়ে তারা মনে করছে যে চীন বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বস্তুত বিশ্বের জন্য হুমকি না হয়ে দাঁড়ালেও এই শক্তিশালী যে কয়টি দেশ পৃথিবীর মরলিপনা করতে চায় তাদের জন্য আসলে চীন হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং চীনের বিপরীতে তারা কিছু একটা করতে চায়। আর তার বিপরীতে মুসলিম দেশগুলোকেও তারা টানতে চায়। বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিশর, এরকম কিছু দেশকে তারা টানতে চায় এবং তার ভিন্ন অ্যারেঞ্জমেন্ট তারা করেছে। সেই বিষয়গুলো আমরা প্রয়োজনে আলোচনা করব পরবর্তীতে। এবং মুসলিম দেশগুলোকেও তারা এভাবে চীনের বিরুদ্ধে, আর রাশিয়াকে তো আগেই সরিয়ে দিয়েছে, রাশিয়া এবং চীনের বিরুদ্ধে একটি অবস্থান তারা তৈরি করে। আলটিমেটলি বিষয়টি কোন দিকে যাচ্ছে? যদি বিশ্বযুদ্ধের কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি এখান থেকেই ঢালপালা গজাবে এটি আমরা মনে করি। এবং আমরা আমেরিকার নির্বাচনের যে ফলাফল, তার প্রতিক্রিয়া বলেছিলাম যে ট্রাম্প আমেরিকাকে অস্থির করে তুলেছিল, কিন্তু গোটা দুনিয়াতে যাই করুক যুদ্ধের আবহাওয়া ছড়িয়ে পড়েনি। কিন্তু এর মধ্যে বাইডেন আসার পর আমেরিকা হয়তো শান্ত হয়ে যাচ্ছে, কিন্তু গোটা দুনিয়া অশান্ত হওয়া শুরু হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের ব্যবধানে হয়তো পৃথিবীতে একটি স্নায়ুযুদ্ধ বড় আকারে শুরু হবে এবং সেই যুদ্ধ বৃহৎ একটি যুদ্ধের চলে যেতে পারে। তার একটি নমুনা আমরা G7 এর এই সামিটে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এখানে আরো অনেকগুলো এজেন্ডা ছিল।
ভ্যাকসিন নিয়ে অনেকগুলো বক্তব্য ছিল, প্রজেক্ট ছিল, কোভিড ইস্যুতে কথা ছিল, এবং কোভিড ইস্যুর প্রেক্ষিতে ভ্যাকসিনেশন প্রজেক্ট গোটা দুনিয়াতে তারা এটি শক্তিশালী করবে। এর বিপরীতে নিশ্চয়ই চায়না এবং রাশিয়ার টিকা যাতে দুনিয়াতে প্রাধান্য বিস্তার করতে না পারে তারা সেটা চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবে যেখানে আমেরিকার অধিকাংশ মানুষের মধ্যে বিশ্বাস আছে যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমেরিকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, গোটা দুনিয়ার মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের বক্তব্য আছে, বিশেষ করে যেই ভ্যাকসিন প্রোগ্রাম আমেরিকা এবং ইউরোপের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর বিপরীতে চীন এবং রাশিয়ার ভ্যাকসিন হয়তো ততটুকু প্রভাব ফেলতে পারবে না তাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে, এবং তারা সেটাকে শক্তিশালী করার চেষ্টা করেছে। ভ্যাকসিন প্রসঙ্গে আরো একটি বিষয়, 100 দিন পূর্বে বড় ধরনের যে কোনো মহামারী পূর্বাভাস ভালোভাবে দেয়া যায়। মহামারী যে কোনো এপিডেমিক, এটা যাতে প্যান্ডেমিক আকারে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়তে না পারে সেটি 100 দিন আগ থেকেই প্রোটেকশন দেওয়া হবে এবং সেটাকে ঘুরিয়ে দেওয়া হবে। এ ধরনের কিছু কথাবার্তা এখানে আসছে। পাশাপাশি প্রাণী দেহ হতে মানব দেহে সংক্রমণের যে জায়গাটি, এই বিষয়ে তারা কথা বলেছে। এখানে চীনকে সরাসরি দোষারোপ করার একটি বিষয় উঠে এসছে। প্রাণী দেহের বিভিন্ন জীবজন্তুর দেহ হতে মানুষের দেহে যাতে সংক্রমিত না হয় এ বিষয়ে কিছু প্রোগ্রামাদির কথা এখানে আসছে। বিষয়গুলো নিয়ে অনেক ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আছে, সন্দেহজনক বক্তব্য আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগে বিভিন্নভাবে কথা বলেছি, এগুলো প্রয়োজন হলে পরেও বলবো, এখন এই প্রসঙ্গে কথা বলতে চাই না। তো এখানে যে প্রসঙ্গটি আসছে, কোঅর্ডিনেশন অফ ইকোনমিক পলিটিক্স। ইকোনমিক পলিটিক্স এর আওতায় তারা চীন এবং রাশিয়াকে ঠেকাতে চায়, এবং এই বলয়ে যারা থাকবে তাদেরকেও তারা ঠেকাতে চায়। এবং সেই প্রেক্ষিত বিবেচনায় ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি নিয়েও কথা আসছে, এবং ক্রিপ্টোকারেন্সি কিছুটা নিয়ন্ত্রণ করে হলেও এর বৈধতা দেওয়ার প্রসঙ্গটি খুব দ্রুত হয়তো তারা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাদের সদস্য অনেকগুলো দেশ ইতিমধ্যে সেই সিদ্ধান্তগুলো নিয়েও ফেলেছে। জার্মানি কিছু পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে জাপান তারও আগে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে। এবং এই ক্রিপ্টোকারেন্সির ভিত্তিতে গোটা দুনিয়ার অর্থনীতিকে নতুন করে কন্ট্রোল করার জন্য সেই মেকানিজমে তারা নিজেরাও ঢুকতে চায়, এবং সেই প্রসঙ্গটি তাদের মাথায় আছে। যদিও নেতৃত্ব শেষ পর্যন্ত তাদের মাধ্যমে কাদের হাতে চলে যাবে সেটা আমরা এখনো নিশ্চিত নই। তাইওয়ান প্রণালীতে অশান্তি এবং তাইওয়ান প্রণালীতে শান্তি স্থাপন প্রসঙ্গটিও আসছে, যদিও বিষয়টি চায়নার সাথে অনেকগুলো প্রেক্ষিত বিবেচনায় জড়িয়ে আছে। সে বিষয়গুলো আন্তর্জাতিক রাজনীতির সমীকরণকে নতুন ভাবে হয়তো ঢেলে সাজাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কাছাকাছি সময়ে দেখছি যে, যদিও সেটি ভিন্ন একটি সম্মেলন, ব্রাসেলসে ন্যাটোর যে সম্মেলন, সেই সম্মেলনে তুরস্ক এবং আমেরিকার কিছু রাজনীতির সমীকরণের নতুন হিসাব কিতাব আমরা দেখছি, এবং সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে বলবো। তো আজকে যে বিষয়টি আলোচনার প্রেক্ষিত আলোচনা প্রয়োজন মনে করছি সেটি হচ্ছে মুসলিম দেশগুলোকে এই G7 যদি তার প্রভাব বলয়ে নিয়ে যেতে পারে। অলরেডি অনেকগুলো দেশ তার প্রভাব বলয়েই আছে, এবং তাদেরকে যদি সত্যি সত্যি যদি চায়না এবং রাশিয়ার মুখোমুখি করে দিতে পারে, অথবা তাদের একান্ত এজেন্ডা এই মুসলিম দেশগুলোর মধ্য দিয়েও বাস্তবায়নের চেষ্টা করে, সেক্ষেত্রে অনাগত যেই যুদ্ধ, সেই যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ হোক, রাজনৈতিক যুদ্ধ হোক, সরাসরি অস্ত্রের মোকাবেলার মধ্য দিয়ে যুদ্ধ হোক অথবা জীবাণু যুদ্ধ হোক, সেই যুদ্ধের ফলাফল কিন্তু অনেক জটিল হবে। এবং সেই জটিল পরিস্থিতিতে মুসলিম দেশগুলো পড়ে যাক, এটা আমরা চাই না। এবং মুসলিম দেশগুলো সেখানে যদি জড়িয়ে যায়, খুব সম্ভাবনা আছে সেই যুদ্ধে চায়না রাশিয়ার সাথে এই G7 গ্রুপ কিন্তু আসলে শেষ পর্যন্ত পারবে না। এবং এই পারা না পারার অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রয়োজনে আমরা সেই ব্যাখ্যাগুলো উপস্থাপন করব। মুসলিম দেশগুলো এই মুহূর্তে সেই গ্রুপিং এ জড়িয়ে কোনোভাবেই নিজেদের ভবিষ্যৎ অবস্থা নষ্ট করার কোনো মানে হয় না। এই প্রসঙ্গে মুসলিম দুনিয়ার যে নেতারা আছেন তাদের শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন, এবং এই প্রেক্ষিতে কোনোভাবেই এই G7 কেন্দ্রিক গ্রুপ অথবা চায়না রাশিয়ার নেতৃত্বে পোলারাইজেশন, এই জায়গাগুলোতে খুব সতর্কতার সাথে মুসলিম দুনিয়ার পা ফেলা দরকার। কারো কোলবালিশ হওয়া কোনোভাবেই উচিত হবে না, এবং এই বিবেচনাটি আমাদের খুবই প্রয়োজন। কারণ আগামী দিনে যে যুদ্ধটি হবে, আমরা দেখছি যে অর্থনৈতিক রাজনীতির কথা বলা হচ্ছে, অর্থনীতি এবং রাজনীতিকে নিয়ে যুদ্ধ হবে। সেই যুদ্ধ বাণিজ্য যুদ্ধের পর্যায়ে অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং সেই যুদ্ধ জীবাণু যুদ্ধের একটি দিকে টার্ন করেছে, এবং সেই যুদ্ধে একটি পরমাণু যুদ্ধের দিকে টার্ন করতে পারে। আলটিমেটলি যেটি দেখা যাচ্ছে যে জীবাণু, পরমাণু এবং বাণিজ্য
তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এবং সাথে জিওপলিটিক্স জড়িয়ে আছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের মুসলিম দুনিয়ার রাষ্ট্রগুলো অত্যন্ত ভেবেচিন্তে নিজেদের জায়গায় নিজেদের অবস্থান ঠিক রাখা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভূখণ্ডগুলোকে হেফাজত করুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।